দাদা আজকে সুপ্রিম কোর্টে রায় ছিল এসআর নিয়ে, সেই রায় বেরোলো এবং বললো যে বাইরে থেকে লোক এনে যে যাচাইগুলো হচ্ছে সেগুলো বাইরে থেকে লোক এনে করা হবে। কি বলতে দেখো, এখন 28 তারিখের মধ্যে যদি এসআইআর এর ফাইনাল লিস্ট বার করতে হয়, তার জন্য যতজন জুডিশিয়াল অফিসার দরকার, সত্যি তো পশ্চিমবাংলায় অতজনকে পাওয়া যাবে না, বাইরে থেকে তো আনতেই হবে, কিছু তো করার নেই। কিন্তু এই পরিস্থিতি তো হওয়ার দরকার ছিল না। যদি প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অফিসারদেরকে দিতেন, তাহলে এই আমরা দেখলাম যে বাইরে থেকে অবজারভার আনার ফলে এসআইআর এর গোটা প্রক্রিয়ায় যে হয়রানিটা হলো, একই মানুষ, তার নাম ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, তাকে ডেকে পাঠানো হচ্ছে হিয়ারিংয়ে, বোস আর বাসু তাকে ডেকে পাঠানো হচ্ছে। এই যে মানে অসুবিধাটা তৈরি করা হলো এসআইআর প্রক্রিয়ায়, এটার দরকার হতো না। সবচেয়ে বড় কথা কি জানেন তো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় যে বলছেন যে প্রথম থেকে যে আমি বুঝে নেব, দেখে নেব, যদি ক্রোনোলজিক্যালি দেখা হয় এই গোটা এসআইআরটাকে নিয়ে মমতা ব্যানার্জি কি রাজনীতি করলেন, প্রথমে বলে দিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। আমি জানি না উনি এখনো বেঁচেছেন, এর মধ্যে মনে পড়ে গেছেন, দিব্যি তো পশ্চিমবাংলা এসআইআর হয়ে গেল। তারপরে গোটা প্রক্রিয়াতে উনি দেখালেন যে আমি অসহযোগিতা করছি, আমি কোনো অফিসার দিচ্ছি না, আমি আমার লোককে প্রোভাইড করছি না, টেনে নিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমি কত বড় বিজেপি বিরোধী, আমি কত বড় ইলেকশন কমিশন বিরোধী, আমি ইলেকশন কমিশনের বিরুদ্ধে কত ভালো লড়ে যাচ্ছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এসআইআরে কোনো অফিসার দিচ্ছি না, কিছু দিচ্ছি না। কিন্তু আমি জাস্ট ঠান্ডা মাথায় একটু ভেবে দেখাচ্ছি, অনুরোধ করছি। দেখো, বিহারে এত মানুষের নাম বিজেপি ইচ্ছে করে কেটে দিতে পারলো, তার কারণটা হচ্ছে বিজেপির সরকারটা ওখানে বিজেপির। ইলেকশন কমিশন যাই বলুক না কেন, আলটিমেটলি এসআইআর এর কাজটা যে কোনো রাজ্যে সেই রাজ্যের সরকারি কর্মচারীদেরকে দিয়ে করাতে হবে। বিহারে বিজেপি সুযোগটা পেয়ে গেল, রাজ্যের সরকারি কর্মচারীগুলো ওদের। পশ্চিমবাংলায় বিজেপি সরকার নেই, পশ্চিমবাংলায় তথাকথিত একটা বিজেপি বিরোধী দলের সরকার, তথাকথিত বিজেপি বিরোধী দল। আমি খুব ঠান্ডা মাথায় ভেবে দেখার জন্য অনুরোধ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি উদ্দেশ্য এইটাই হয়ে থাকে যে আমি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বিহারে যেটা বিজেপি করেছে বাংলায় আমি সেটা করতে দেবো না, তাহলে ওনার কি করা উচিত ছিল? নিজের অফিসারদেরকে ডেকে নেওয়া উচিত ছিল, উইথড্র করে নেওয়া উচিত ছিল, নাকি আরও বেশি করে আমার লোককে ঢুকিয়ে দেবো এসআইআর প্রক্রিয়ায়, যাতে করে কিনা ইলেকশন কমিশন যাই করুক না কেন খাতায় কলমে আমার লোকের হাত দিয়ে এসআইআরটা হয়। সুতরাং কোনো মানুষের নাম যেন অন্যায়ভাবে ডিলিটেড না হয়, মতুয়া মানুষের নাম যেন বিজেপি চাইলেও ডিলিট করতে না পারে, জিনিসটা থাকবে পুরো আমার কন্ট্রোলে, আমার অফিসার, আমার কর্মচারী, তারা মিলে কাজটা করবে। তা তো উনি করলেন না। উনি প্রথম থেকে ওনার পলিটিক্যাল একটা স্টান্টবাজি করে গেলেন যে আমি এত বড় বিজেপি বিরোধী, আমি বিজেপিকে লোক দিচ্ছি না, ইলেকশন কমিশন লোক চাইছি, আমি দিচ্ছি না, আমি রিফিউজ করে দিচ্ছি, সব কিছু করে দিচ্ছি। আপনার রিফিউজালের ফলে কি এসআইআর আটকালো? তার ফলে তো এসআইআর আটকালো না। কি আটকালো? যেটা আপনার হাতে থাকতে পারতো, যেটা পশ্চিমবাংলার কর্মচারীদের নিয়ন্ত্রণে থাকতে পারতো, সেইটা বাইরে থেকে, বিহার থেকে, ইউপি থেকে অবজারভার এনে এখানে ইলেকশন কমিশন করলো। সেটা করতে গিয়ে কত লোকের হেনস্থা হলো, হয়রানি হলো, নাম বাদ গেল। এখন জুডিশিয়াল অফিসারের নাম করে বাইরে থেকে এখন জাজেরা আসবেন, আমরা বলছি না তারা ইচ্ছে করে কারোর নাম বাদ দেবেন, কিন্তু হতেই পারে ভাষাগত সমস্যার জন্য, বিভিন্ন কারণে, এবং শেষ মুহূর্তের তাড়াহুড়োর জন্য আরও কিছু নামের লোকের নাম অন্যায়ভাবে বাদ চলে গেল। সুতরাং এই যে গোটা মমতা বন্দ্যোপাধ্যায় যে সব জায়গায় যে স্টান্টবাজি রাজনীতি করাটাকেই হচ্ছে নিজের একমাত্র কাজ বলে মনে করেন, তার পরিণতিটা কি হচ্ছে পশ্চিমবাংলায়? দাদা, দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর খোলা চিঠি নির্বাচনের একদম আগে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এবং সেখানে তৃণমূল কয়লা চুরি করেছে, কি কি চুরি করেছে সব পরপর লেখা আছে এবং প্রধানমন্ত্রী সুযোগ চাইছেন বাংলার মানুষের কাছে। কি বলবেন এই বিষয়ে? কয়লা চুরি তদন্ত তো সিবিআই করছে, তাহলে প্রধানমন্ত্রী বলে দিন যে ওনার সিবিআই ওনার কথা শুনছে না, ওনার দপ্তরে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী কাজ করছে। প্রধানমন্ত্রী বলে দিন। কয়লা চুরি তদন্ত করার জন্য ওনার পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে হবে। এইগুলো থেকে বোঝা যায় যে লোকের কাছে একটা রাজনৈতিক সার্কাস প্রতিবার মঞ্চস্থ করা। যদি বিজেপির ইচ্ছে থাকতো তৃণমূলের চোরদেরকে গ্রেপ্তার করার, তাহলে ইডিকে, সিবিআইকে কোনো বেআইনি কাজ করতে হতো না, কোনো পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কাজ করতে হতো না। ইডি, সিবিআই যদি খালি নিজের নিয়মটাকে, নিজের সাংবিধানিক দায়িত্বটাকে পালন করতো, তাহলেই পিসি ভাইপো সহ লক, স্টক অ্যান্ড ব্যারেল জেলের ভেতর থাকতো। তা করেনি। প্রধানমন্ত্রীর কাজ চোর ধরা, তার বদলে প্রধানমন্ত্রী এখন লোককে চিঠি লিখছে। প্রধানমন্ত্রী বলছেন যে তাকে সুযোগ দেওয়া হোক পশ্চিমবঙ্গে। অপরদিকে উত্তরপ্রদেশে আরো একটা চিত্র সামনে আসছে, যেখানে কয়েকজন মুসলিম তারা তাদের দাড়ি টুপি আছে এবং তারা জাকাত কালেকশন করার জন্য গিয়েছে এবং তাদেরকে ধরে বেধড়ক পেটানো হচ্ছে। এই চিত্র যদি তারা এই পশ্চিমবঙ্গে আসে, তখন বিজেপি তো ঘোষিতভাবে হিন্দুত্ববাদী দল, বিজেপি ঘোষিতভাবে সাম্প্রদায়িক দল, অ্যান্টি মুসলিম পার্টি। এ তো যারা জাকাত সংগ্রহ করছেন তাদেরকে পেটাচ্ছে, ঘটনা তো আছেই। আমরা এরকম ঘটনা দেখলাম গতকাল রাজস্থানে, একটা ভিডিও ভাইরাল হলো, কত বড় মানুষের মতো দেখতে অমানুষ জানোয়ার হতে পারে এরা। একজন বিজেপির নেতা, সে কম্বল বিলি করছে, একজন মহিলাকে তার নাম জিজ্ঞেস করেছেন, তিনি তার নামটা বলেছেন যে তার নামটা শুনে বুঝেছে মুসলমান, তার হাত থেকে একজন গরিব
গরিব মানুষ তার হাত থেকে কম্বলটা কেড়ে নিচ্ছে, কেড়ে নিয়ে বলছে যে তুমি মোদিকে ভোট দাও না, তোমার ধর্মের লোকেরা তোমাদেরকে কম্বল দেবো না। আমি বলছি এরা তো একটা রাজনৈতিক দল, কারোর এটা ভালো লাগবে কারোর ওটা ভালো লাগবে, কিন্তু রাজনৈতিক দল তো মানুষরা করবে। এরকম বিজেপির মতো জন্তু জানোয়াররা তো একটা রাজনৈতিক দল খুলে বসেছে আমাদের দেশে, এটা এখন আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমি এটাও বলছি যে পশ্চিমবাংলাতে বিজেপির সরকার নেই, তাতেও কি পশ্চিমবাংলার মুসলমানের ওপর আক্রমণ কোথাও আটকে থাকছে? তারপরেও কি গরুর মাংসের নাম করে চোপড়াতে একজন গরিব মুসলমানকে খুন করা হয়নি? তারপরেও কি এই দৃশ্য আমরা দেখিনি যে আসানসোলে বিজেপির নেতা ঘুরে ঘুরে হুমকি দিচ্ছে দোকানে যে শ্রাবণ মাসে এখানে মাছ মাংস বিক্রি করা যাবে না, শ্রাবণ মাস নিরামিষ খাওয়ার মাস। সুতরাং পশ্চিমবাংলায় বিজেপি না থেকেও পশ্চিমবাংলাতে যে ঘটনাগুলো ঘটছে, একজন প্যাটিস বিক্রেতা প্যাটিস বিক্রি করছেন, তাকে হচ্ছে মারধর করা হচ্ছে। কেন না সে কেন চিকেন প্যাটিস বিক্রি করছে? একটা 2 টাকার একখানা 2 পয়সার কোথাকার ওই কি কন্টেন্ট ক্রিয়েটার না কি একটা ছোলার ডাল আছে, সে অলিভাবে গিয়ে ওরকম একটা সার্কাস করলো, তাকে গ্রেপ্তার করলো না, একবার সে লোকের নাম জিজ্ঞেস করে যে আপনার নাম, আপনি মুসলমান, যদি চোরের মাংস খাইয়ে দিই কেমন লাগবে, করে একেবারে দাঙ্গা লাগানোর চেষ্টা করলো, তাকে গ্রেপ্তার করলো না, গরিব বেটারটাকে জেল খাটানো হলো। তো এই ধরনের ঘটনাগুলো কি পশ্চিমবাংলাতে কিছু আটকে আছে? আমি আপনাদের বলছি, একটা কোথাকার একটা বিজেপির একটা নেতা ওই ন্যাড়া কৌস্তব মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে যে কোনো মুসলমানের দোকান থেকে কেউ হচ্ছে বিরিয়ানি খেতে ইচ্ছে করলে কোনো মুসলমানের দোকান থেকে বিরিয়ানি খাবে না। আমি বলছি এদের এই মানসিক বোধবুদ্ধি নেই যে আমি ধরুন পাশাপাশি দুটো দোকান আছে, একটা দোকানের নাম মনে করুন, আমি কথা বলছি, ধরুন আলিনা বিরিয়ানি হাউস, হ্যাঁ, কি মনে করুন হাজি বিরিয়ানি সেন্টার একটা দোকানের নাম, আর হাজি বিরিয়ানি সেন্টারের পাশের দোকানটার নাম মনে করুন আদর্শ হিন্দু হোটেল, সেখানেও বিরিয়ানি বিক্রি হচ্ছে। এবার দেখা যাবে আদর্শ হিন্দু হোটেলে যে বিরিয়ানিটা রান্না হয়েছে, সেই বিরিয়ানির চালটা হয়তো চাষ হয়েছে পূর্বস্থলীর কোনো মুসলমান কৃষকের খেতে, আর ওই হাজি বিরিয়ানি সেন্টারের যে বিরিয়ানিটা রান্না হচ্ছে তার চালটা হয়তো চাষ হয়েছে হয়তো রায়গঞ্জের কোনো হিন্দু কৃষকের খেতে। এটাই কিন্তু মানুষের সংস্কৃতি, এটা কিন্তু খেটে খাওয়া মানুষের সংস্কৃতি। ওই দোকানের হোর্ডিং পরে বোঝা যায় দোকানটা হিন্দুর না মুসলমানের, চালের দানা টিপে কিন্তু বোঝা যায় না চালটা হিন্দুর না মুসলমানের। এইসব বোধ বিজেপির থাকবে না। কিন্তু আমি আপনাদেরকে এইটা বলছি যে দাঁড়িয়ে যদি একটা লোক এই কথাটা বলে যে কোনো মুসলমানের দোকান থেকে জিনিসপত্র কিনবেন না, এইটা বলার পরে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যদি বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি না হয় যদি জ্যোতি বসু হতো, বুদ্ধদেব ভট্টাচার্য হতো, ভাবতে পারেন কোনো বিজেপি হোক যেই হোক কোনো নেতা দাঁড়িয়ে এই কথাটা বলে সে কলার তুলে ঘুরে বেড়াবে, ও ন্যাড়া মাথায় ঘোল ঢেলে উল্টো করে গাধার পিঠে চাপিয়ে গোটা পাড়া ঘোরানো হতো যদি আজ পশ্চিমবাংলায় বামপন্থী সরকার থাকতো। সুতরাং উত্তরপ্রদেশের উদাহরণ আপনারা দিতে পারেন, কিন্তু বাংলার অবস্থা মানে বিজেপি সরকার না থেকেও বাংলার যা অবস্থা তা দেখলে চোখে জল আসে। দাদা একদম শেষ প্রশ্নে আছে যে প্রথমে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিপিএম কে মহাশূন্যে পাঠানো হবে, তারপরে দেখা যায় হুমায়ুন কবির একই হুঙ্কার দিচ্ছেন বিধানসভা ভোটের আগে সিপিএম কে মহাশূন্যে পাঠাবো, কি বলবেন এই বিষয়ে? দেখুন হাতি ঘোড়া গেল তো এখন ব্যাং বলে কত জল, কখনো ওনার মনে হবে যে সিপিএম খুব ভালো দল, মোহাম্মদ সেলিম খুব যোগ্য মানুষ, উনি ভোটে দাঁড়ালে আমরা জেতাবো, কখনো ওনার মনে হবে যে সিপিএমকে মহাশূন্যে পাঠিয়ে দিতে হবে। ওনার মানসিক স্থিরতা আছে বলে খুব বেশি মনে হচ্ছে না। এরকম করলে কি হবে, লোকে ওনাকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দেবে। কখনো নিজে বিজেপির প্রার্থী হয়ে যাবেন, আবার কখনো বলবেন আমরা মুসলমানরা 30% হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেবো। এগুলো বললে তো ওনার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন চলে আসবে। কিন্তু আমরা এইটুকু বলছি যে রাজনীতির নাম করে এই যেগুলো হচ্ছে পশ্চিমবাংলা, এগুলো হওয়া উচিত না। সামনে একটা বিধানসভার ভোট, মানুষের রুজি চাকরি বাকরি, হ্যাঁ, ভাত কাপড় নিয়ে কোনো কথা হচ্ছে না। এ বলছে মসজিদ বানাবো, ও বলছে দীঘায় মন্দির বানাবো, এ বলছে ইমাম ভাতা দেবো, ও বলছে পুরোহিত ভাতা দেবো। রাজনীতির নাম করে এই সার্কাসগুলো চলছে, এইগুলো বন্ধ হওয়া দরকার। সত্যি মানুষের ভাত কাপড়ের রাজনীতি যেন পশ্চিমবাংলায় হয়, সেই লড়াই আমরা করছি। এই লড়াই আমরা সবার সমর্থন চাই।